বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি। লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে তারেক রহমানের বাসায় বিএনপি চেয়ারপারসন। মায়ের সুস্থতায় দোয়া চাইলেন ছেলে। এখানে একটা মৃত্যু ফাঁদ গতকালকে একজন পড়ছে। কোনটা আর রাস্তা কোনটা এটা তো বোঝার উপায় থাকে না। তো কিছু তো আমরা যেতে পারি না, কারণ এই রাস্তায় পানি থাকে। সড়ক যেন মৃত্যু ফাঁদ, জলাবদ্ধতা আর খানাখন্দে চরম ভোগান্তি। ট্যাক্স দিয়েও সেবা বঞ্চিত ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা। সেবা সংস্থাকে দুষছে কর্মকর্তা। উদ্বোধনের অপেক্ষায় চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্প। দিনে 6 কোটি লিটার পানি পাবে শিল্পাঞ্চল সহ 4 উপজেলার কয়েক লাখ মানুষ। সংকট নিরসনে আশার আলো বলছেন নগরবিদ। গ্রাহক পর্যায়ে কমছে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম। মাসে 5 MBPS সংযোগে কমবে 100 টাকা। বিটিআরসির উদ্যোগে আপত্তি সেবাদাতাদের। সময় সংবাদে সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। 17 দিন চিকিৎসা নিয়ে লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় গেলেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। আর লিভার প্রতিস্থাপনের বিষয়ে বয়স ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিন ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার রাত 9:30টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে নিয়ে যান বাসায়। এই সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। বাসায় যাওয়ার পথে হাসি মুখে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। বেগম জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে বয়স ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বেগম জিয়া হাসপাতাল থেকে বাড়ি ফেরায় বেশ উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। উনি আরও অনেক বেটার ফিল করছেন বা ফিল করবেন, এবং আমরা আশা করছি ডাক্তাররা যেভাবে ওনারা হোপ দিয়েছেন আমাদেরকে যে উনি অচিরেই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবেন। অনেক দিন পরে নিজের বাসায় যাবেন, নিজের ছেলের বাসায় যাবেন, এটা অনেক হোমলি হবে, অনেক ভালো লাগবে। এর আগে বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেন মসজিদে ছোট ভাই আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দোয়া প্রার্থনা করেন মা বেগম জিয়া ও ছোট ভাই আরাফাত রহমান সহ জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের জন্য। বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করছে যেখানে মানুষের অনেক কিছু প্রত্যাশা হয়তো পর্যায়ক্রমিকভাবে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নিয়ে, সেরকম একটি দেশ আমরা গঠন করতে সক্ষম হব। বাংলাদেশ স্বাধীন করার জন্য যে মানুষগুলো জান কোরবান করেছেন তাদেরকেও আমরা আমাদের দোয়ায় আছে শামিল রাখবো। সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনারা দোয়া করবেন। গত 8 জানুয়ারি বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন আসেন। সেদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে গাড়ি চালিয়ে নিজেই মা বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে গেলেন তারেক রহমান। পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরবেন এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই সম্পন্ন হবে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া। শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে একথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরও জানান, ভূ রাজনৈতিক সুবিধা নিতে আসিয়ানের সদস্য হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। বাংলাদেশ যে ডেমোক্রেটিক ট্রানজিশনে আছে সেই ট্রানজিশনটা কমপ্লিট হবে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে। আসিয়ান লিডাররা সবাই এসে স্যারের সাথে দেখা করেছেন। আসিয়ানে আনোয়ার ইব্রাহিম ছিলেন। যে করেই হোক বাংলাদেশকে আসিয়ানের মেম্বার করতে হবে। তাহলে যেটা হয় যে বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়ার একটা ব্রিজিং পয়েন্ট হিসেবে এমার্জ করবে, এবং এটা বাংলাদেশ তার জিও পলিটিক্যাল একটা লোকেশনের যে অ্যাডভান্টেজটা পুরোপুরি নিতে পারবে। অন্য প্রসঙ্গ, ঢাকা দক্ষিণ সিটি সড়কের বেহাল দশা। শীতেও জলাবদ্ধতা, খানাখন্দে ঘটে দুর্ঘটনা। খোলা ড্রেন, দুর্গন্ধে বসবাসের যোগ্যতা হারাচ্ছে এলাকাগুলো, যেখানে ভোগান্তি নিত্যসঙ্গী।
সিটি কর্পোরেশনের ট্যাক্স খাজনা দিয়েও কেন সেবা পাচ্ছেন না তা নিয়েই প্রশ্ন বাসিন্দাদের। এদিকে দুর্ভোগের কথা স্বীকার করলেও ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ সেবামূলক প্রতিষ্ঠানকে দুষছেন দক্ষিণ সিটির কর্মকর্তারা। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, দায়িত্বশীলদের জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই মিলবে সুফল। রাজধানীর ৪০ নম্বর ওয়ার্ডের স্বামীবাগ এলাকার একটি সড়কের চিত্র। এ পথ দিয়ে প্রতিদিন শত শত মানুষের চলাচল। আশেপাশে থাকা ৩-৪টি স্কুলের শিক্ষার্থীরাও যাতায়াত করে এ রাস্তা দিয়ে। খোলা ড্রেন, দুর্গন্ধ, ময়লা পানি, নাকমুখ আটকেও চলা কষ্টকর। শুষ্ক মৌসুমেই এই যখন অবস্থা, তখন বর্ষাকালে কি অবস্থা হতে পারে তা হয়তো বলার অপেক্ষা রাখে না। বাসিন্দারা বলছেন, তখন ড্রেন আর রাস্তা মিলেমিশে একাকার হয়ে যায়। এ সড়কের পাশের রাস্তারও জরাজীর্ণ অবস্থা। অপরিকল্পিতভাবে পানির লাইন করতে গিয়ে রাস্তা কেটে যাতা অবস্থা। ম্যানহোল উপচে পড়ছে পানি। এ পথে চলাচলকারীদেরও যেন ভোগান্তির শেষ নেই। দুপুর হতেই রাজধানীর স্বামীবাগের এসব গর্তের পানিও বাড়তে থাকে। হাঁটু পরিমাণ পানি। আমাদের ড্রেনেজ ব্যবস্থার অবস্থা এত খারাপ যে ময়লা পানিগুলো উপরের দিকে উঠে। এখানে একটা মৃত্যু ফাঁদ গতকালকে একজন পড়ছে। কোনটা আর রাস্তা কোনটা এটা তো বোঝারই উপায় থাকে না তখন। কিছু তো আমরা যেতে পারি না, কারণ এই রাস্তায় পানি থাকে। মাঝে মধ্যে ওয়াসার গাড়ি একটা আসে, আইসা বড় একটা গাড়ি এখানটা পাইপ লাগায়, কিছুই হয় না। ৩৯ নং ওয়ার্ডের এ সড়কটি যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। সড়কের মাঝে তৈরি হয়েছে কয়েক ফুট গভীর গর্ত। এতে যান চলাচল যেমন বিঘ্ন হচ্ছে, তেমনি ঘটছে দুর্ঘটনাও। এছাড়া গ্যান্ডারিয়া রেল স্টেশন, পীর হাজিবাগের সড়ক সহ ঢাকা দক্ষিণ সিটির বেশ কয়েকটি ওয়ার্ডের রাস্তার দশা এমনই করুন। সেদিন একটা অন্ধ লোক পড়ে গেল, এই জন্য যে ক্ষতিটা হলো, এই ক্ষতিটা কে দেবে? নিচে থেকে কাজটা ভালো মতন করে না, বুঝছেন, এই জন্য ভাঙ্গে যা কদিন করে নলমাল সিলাপ দেয়, দেখা গেছে একটা গাড়ি যাও ডপ করে ভেঙে পড়ে যায়। এলাকাবাসীদের অভিযোগ, সিটি কর্পোরেশন ট্যাক্স খাজনা নিয়মিত আদায় করলেও নাগরিক সেবা নিশ্চিতে ব্যর্থ। ভোগান্তির কথা স্বীকার করে দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তারা দুষছেন ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানকে। ট্যাক্স পে করার পরও আমরা আমাদের যে নাগরিক সেবা সেটা পাচ্ছি না। সিটি কর্পোরেশন কাটে না খুব একটা এবং গর্ত করে না। বিভিন্ন সার্ভিস ডিপার্টমেন্ট আছে, তারা আমাদের কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ের জন্য রাস্তাঘাটগুলো চুক্তির মাধ্যমে নিয়ে নেন। কাটা দরকার হচ্ছে 7 ফুট বা 6 ফুট, কিন্তু যেহেতু তারা অনেক নিচে যাচ্ছে, ব্যাপক পরিমাণ অংশ ভেঙে যাওয়ার কারণে ওইটা রিপেয়ার করতে একটু সময় লাগে। সমন্বয়হীনতা, গাফিলতি যাই হোক, দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে পারলে সুফল মিলবে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। আমরা চাই যে উন্নয়নের দর্শনে প্রকল্পের চেয়ে ব্যবস্থাপনা এবং জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা। এক্সিস্টিং যে অবকাঠামো আছে সেটার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কমিটি এঙ্গেজমেন্ট দরকার। নাহলে আপনি যত ইচ্ছে রাস্তা বানাতে পারবেন, ড্রেনেজ বানাতে পারবেন, কিন্তু সেগুলো ভেঙে পড়বে, তাহলে সেগুলো বেহাল দশা হবে। নগর জীবনের দুর্ভোগ কমাতে ঢাকাকে 2 সিটিতে রূপান্তর করা হলেও অপরিকল্পিত উন্নয়ন এবং জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা না থাকায় সড়কে ভোগান্তি কমছে না নগরবাসীর। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, ঋতু যেটাই হোক না কেন, ভোগান্তি এ এলাকার নিত্যসঙ্গী। শেষ কবে সংস্কার কাজ হয়েছে তা মনেও করতে পারছেন না এলাকাবাসী। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। অবশেষে শতভাগ পানি সরবরাহ করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্প। এতে প্রতিদিন উৎপাদিত 6 কোটি লিটার পানি পাবে দক্ষিণ চট্টগ্রামের শিল্পাঞ্চল সহ 4 উপজেলার কয়েক লাখ মানুষ। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে আগামী জুন থেকে উৎপাদনে যাওয়া এই প্রকল্পে পানি সংকট নিরসনে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। আশরাফুল আলম মামুনের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে রাঙ্গুনিয়া বোয়ালখালী উপজেলার মধ্যবর্তী ভান্ডালজুড়ি পাহাড়ি উপত্যকায় 41.26 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের কমিশনিংয়ের কাজ। দিনরাত ব্যস্ত প্রকল্প সংশ্লিষ্টরা। অত্যাধুনিক পরীক্ষাগার দিয়ে যাচাই বাছাই চলে পানির মানের। সেই সঙ্গে কেন্দ্রীয় কন্ট্রোল রুম দিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে পুরো এলাকার। এই প্রকল্প থেকে দৈনিক 6 কোটি লিটার পানি সরবরাহ করা হবে। এখন উদ্বোধনের আনুষ্ঠানিকতার অপেক্ষা। পানির সরবরাহ লাইনের কাজ চলছে। আমাদের যেটা বিতরণ লাইন বা ডিস্ট্রিবিউশন লাইন, ওটার কাজও শেষ। 2টা রিজার্ভার আমরা করেছি, 2টা রিজার্ভারের কাজও শেষ। এই প্রকল্প দক্ষিণ চট্টগ্রামের ছোট বড় 13টি বাণিজ্যিক সংযোগের মাধ্যমে শিল্পাঞ্চলগুলোতে প্রতিদিন 4 কোটি লিটার পানি সরবরাহের টার্গেট রয়েছে। একই সঙ্গে 2 কোটি লিটার পানি সরবরাহ করতে পারবে 4 উপজেলার আবাসিক গ্রাহকদের। আনোয়ারা এবং পটিয়ার যে শিল্পাঞ্চলগুলো আছে, ওই শিল্পাঞ্চলে পানি সরবরাহ করা হবে আর কি।
যেটা প্রকল্পের শুরু থেকেই ধরেন আমরা বাণিজ্যিকভাবে 80% এবং আবাসিকভাবে 20% পানি আমরা সরবরাহ করার উদ্যোগ নিয়েছি। 2016 সালের জানুয়ারিতে একনেকে অনুমোদন পাওয়া এই প্রকল্পের নির্মাণ কাজ শেষের মেয়াদ ধরা হয় 2020 সালের সেপ্টেম্বর পর্যন্ত। তবে নানা জটিলতায় কয়েক দফা মেয়াদ বাড়িয়ে 2025 সালের জুন পর্যন্ত করা হয়। বাস্তবায়নে এই দীর্ঘসূত্রিতা প্রকল্পের কার্যকারিতায় প্রভাব ফেললেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখতে পাওয়ায় আশা বিশেষজ্ঞদের। দক্ষিণ চট্টগ্রামের মানুষগুলো শিল্প কারখানা এবং এলাকার মানুষ এখান থেকে উপকৃত হবে। যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো দীর্ঘদিন যাবত এই পানির জন্য সংকটে ভুগছে তাদের উৎপাদনের খরচাদি কমবে, তারা যথাসময়ে পানি পাবে, এতে করে তাদের উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে। শুরুতে 1036 কোটি টাকা ব্যয় ধরা এই প্রকল্পে শেষ পর্যন্ত মোট ব্যয় হয়েছে 1995 কোটি টাকা। এর মধ্যে 1150 কোটি 65 লাখ টাকা বাংলাদেশ সরকার, 824 কোটি 50 লাখ টাকা কোরিয়ান এক্সিম ব্যাংক এবং 20 কোটি টাকা দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার দৈনিক পানি উৎপাদন ক্ষমতা 50 কোটি লিটার, আর এই ভান্ডারজুড়ি থেকে যুক্ত হবে আরও 6 কোটি লিটার। তবে পরিসংখ্যান বলছে 2032 সালে চট্টগ্রামে পানির চাহিদা হবে প্রায় 72 কোটি লিটার, যা 2040 সালে গিয়ে দাঁড়াবে 122 কোটি লিটারে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র তাৎক্ষণিক পরিকল্পনা নয়, বরং কয়েক দশক ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই সেবা সংস্থার পরিকল্পনা করা উচিত। চট্টগ্রামের বোয়ালখালীর ভান্ডারজুড়ি এলাকা থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ সকাল 11টায় শুরু। প্রতি আসনের বিপরীতে লড়বেন 43 শিক্ষার্থী। অনুষ্ঠিত হবে 8 বিভাগীয় শহরে। গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ সরকারের। বিটিআরসির প্রস্তাবনায় সর্বোচ্চ 20% দাম কমানোর কথা বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে সর্বনিম্ন 500 টাকার 5 MBPS সংযোগ 400 টাকায় পাবে গ্রাহক। যদিও নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছে ইন্টারনেট সেবাদাতারা। শুভ খানের রিপোর্ট। দেশে বর্তমানে দিনে 6400 জিবিপিএস ব্যান্ডউইথ চাহিদার 55%ই ব্যবহার হয় ব্রডব্যান্ড সেবায়। 1,37,00,000 গ্রাহকের জন্য 2021 সালে 5 থেকে 20 MBPS পর্যন্ত 3 ক্যাটাগরিতে সর্বনিম্ন 500 থেকে 1200 টাকা পর্যন্ত দাম নির্ধারণ করে বিটিআরসি। এই রেটে 3.5 বছর ধরে ইন্টারনেট সেবা দিয়ে আসছে আইএসপিগুলো। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে দায়িত্ব নেয়ার পর বারবার ইন্টারনেটের দাম কমানোর কথা বলে আসছেন বিটিআরসির চেয়ারম্যান। অনেক দেশের চেয়ে আমাদের রেট এখনো যথেষ্ট বেশি রয়ে গেছে। এরই ধারাবাহিকতায় গেল বছরের 3রা ডিসেম্বর গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম সর্বোচ্চ 20% কমানোর প্রস্তাবনা অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায় বিটিআরসি, যা চূড়ান্ত অনুমোদনের জন্য এখন অর্থ মন্ত্রণালয়ে। বিটিআরসি বলছে অনুমোদন পেলে মাসে 500 টাকার 5 MBPS সংযোগে খরচ কমবে 100 টাকা। 10 MBPS এ 800 টাকার পরিবর্তে 700 টাকা এবং 1200 টাকার পরিবর্তে 1100 টাকায় মিলবে 20 MBPS। গ্রাহক লেভেলে আমরা দেখছি 20% মতো দাম কমানো সম্ভব। যেটা 500 টাকা আপনি বললেন, এটা রেটটাকে 400 টাকা করে এরকম একটা প্রস্তাবনা আমরা পাঠিয়েছি। এটা এখনো সরকার থেকে অনুমোদিত হয়ে আসেনি। যদি আসে তাহলে আমরা সেটাকে কমিয়ে দেব। বিটিআরসির এমন উদ্যোগ ইন্টারনেট সেবাদাতাদের বড় ধরনের চাপের মুখে ফেলবে বলে মনে করেন আইএসপিএবির সভাপতি। একটা অপারেটর একটা ইউজারের কাছে 100 টাকা প্রফিট করতে পারে না। হয় 90% ইকুইপমেন্ট বাইরে থেকে আমদানি করতে হয়। আমদানি কস্ট যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখন যদি কোনো কারণে আবার টাকা কমানো হয় তাহলে কিন্তু কোয়ালিটি সার্ভিসটা জনগণ পাবে না। তবে বিটিআরসি বলছে যাচাই বাছাই করেই ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। একটি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন 43 শিক্ষার্থী। এই মুহূর্তে কলা ভবনের সামনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, হাজার হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীর পদচারণায় একেবারে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকেই আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে পরীক্ষা কেন্দ্রগুলোতে রয়েছে তার কেন্দ্রের সামনে কিন্তু পরীক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণে ভিড় লক্ষ্য করা গেছে। হাজার হাজার শিক্ষার্থী অর্থাৎ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। যদিও এখন শিক্ষার্থীদের সাথে আসা যে অভিভাবক রয়েছেন, সাথে আসা যে স্বজনরা রয়েছেন, মূলত তাদেরই আসলে এই মুহূর্তে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যদিও সেটি আসলে
আসলে নিতান্তই সংখ্যাটি কম নয়। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে এই যে কলা ভবন সহ বিভিন্ন যেই বিভাগগুলো রয়েছে, বিভিন্ন ভবনগুলো রয়েছে, বিশেষ করে পরীক্ষা কেন্দ্রের সামনে এই মুহূর্তে একেবারে উদ্বিগ্ন চোখে যারা অভিভাবক রয়েছেন তারা আসলে অপেক্ষা করছেন। ইতিমধ্যেই যারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষার্থী তারা তাদের যেই নির্দিষ্ট যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে তারা চলে গেছেন এবং আর কিছুক্ষণ পরেই যে পরীক্ষা সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ সকাল 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজকে এবং বলা যায় যে এই যে 2934টি যে আসন, সেই 2934টি আসনের বিপরীতে 1,25,000-এরও বেশি শিক্ষার্থী এখানে আবেদন করেছেন, যার হিসাব করলে বলা যায় যে প্রায় 43টি, অর্থাৎ একটি আসনের বিপরীতে 43 জন পরীক্ষার্থী কিন্তু এই যে ভর্তি পরীক্ষা সেই ভর্তি পরীক্ষায় আসলে লড়াই করবেন। এটা আসলে লড়াই বলতে হবে, কারণ ভর্তি যুদ্ধ বা ভর্তি পরীক্ষা একটি লড়াই, অর্থাৎ এখানে যে যত ভালো করবে আসলে মেধা তালিকায় সে স্থান পাবে। আমরা দেখেছি যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন কেন্দ্র রয়েছে সেই বিভিন্ন কেন্দ্রে সামনে অভিভাবকদের যে উদ্বিগ্ন চোখ, সেই উদ্বিগ্ন চোখ তারা নিয়ে বসে আছেন। আর কিছুক্ষণ পরে ভর্তি যুদ্ধ শুরু হবে। প্রিয় সন্তান এবং স্বজন আসলে ভালো পরীক্ষা দিবেন এই ধরনের দোয়া এবং শুভকামনা নিয়েই তারা আসলে বসে আছেন এবং তাদের সবসময়ের জন্য যেই শুভকামনা সেই শুভকামনা তারা তাদের যে প্রিয় সন্তান স্বজন তাদের জন্য করছেন। শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তা কিন্তু নয়, দেশের যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগীয় শহরেও কিন্তু একইভাবে এই একই প্রশ্নে কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অভিন্ন প্রশ্নে একইভাবে দেশের যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগেও কিন্তু একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বা হচ্ছে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষার আমাদের থাকা সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 40 বছরে চট্টগ্রামে ভূমিদস্যুদের দখলে 18,000-এর বেশি পুকুর, দিঘি ও জলাশয় ভরাট করে নির্মাণ করা হচ্ছে বিভিন্ন স্থাপনা। এতে নগরীতে বাড়ছে জলাবদ্ধতা। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। তবে মেয়র বলছেন পাড় দখলমুক্ত করে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে করা হবে। আশরাফুল আলম মামুনের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রাম নগরীতে 400 বছর আগে মোগল শাসনামলে 8 একর জমিতে আসকার দিঘির খনন হলেও বর্তমানে এর চারপাশ ভূমিদস্যুদের দখল বাকি মাত্র 2 একরের মতো জায়গা। খুঁটি গেড়ে দিঘির চারদিক দখলে প্রতিনিয়ত নির্মাণ হচ্ছে ছোট ছোট ঘর, গড়ে উঠেছে বসতবাড়ি, পাকা ভবন ও ধর্মীয় স্থাপনাও। এক পাশ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, ছড়াচ্ছে দুর্গন্ধ। পুকুরের অবস্থা বাজে, আর মনে হচ্ছে যে সামনে যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে পুকুরটা ভরাট হচ্ছে আস্তে আস্তে। পানি টানি ময়লা, তারপর বা ওয়াশরুমের যে সব পানি আছে সব এটাতে পড়তেছে। 200 বছরের পুরনো বলুয়ার দিঘির অবস্থা আরও নাজুক। জলাশয়টির মাঝখানে নির্মাণ করা হয়েছে বসতি, চারপাশে চলছে দখলদারদের নির্মাণ কাজ। এতে পানি চলাচল ও সংরক্ষণের অভাবে বাড়ছে জলাবদ্ধতা, নষ্ট হচ্ছে আশেপাশের পরিবেশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। তাদেরকে রাষ্ট্র ওয়াচডগের দায়িত্ব দিয়েছে, তারাই যদি চুরি করে, তারাই যদি দুর্নীতিবাজদের সাথে শেয়ারিংয়ে চলে যায়, তাহলে ভালো কিছু আশা করতেই করবেন। সেটাই ঘটেছে এখানে। আমাদের আইন অনুযায়ী আমরা যেখানেই এরকম পাচ্ছি আমাদের পরিদর্শনে বা এতে আমরা মামলা করে দিচ্ছি বা এসিল্যান্ড ম্যাজিস্ট্রেটদের সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রমও চলছে। গত 40 বছরে চট্টগ্রামে হারিয়ে গেছে 18,000 পুকুর, দিঘি ও জলাশয়। প্রতি বছর কমছে 10% করে। মেয়র বলছেন শিগগিরই জলাশয়গুলো দখলমুক্ত করে চারপাশে নির্মাণ করা হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। আগ্রাবাদের ঢাবার পাড়, বেলুয়ার দিকে এগুলো কিন্তু আমরা ওয়াকওয়ে করে দিতে চাই এবং সেখানে তার দৃষ্টিনন্দন বাচ্চাদের পার্ক সহ সিটিং প্লেস আমরা করতে চাই। জলাধার সংরক্ষণ আইন 2000 অনুযায়ী কোনো পুকুর, জলাশয়, নদী, খাল ভরাট করলে 5 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। খাল ও বাঁধে চলছে সংস্কার কাজ। এ কারণে বন্ধ চাঁদপুরের মেঘনা ধনাগদা সেচ প্রকল্পের সেচের পানি সরবরাহ। এদিকে জমি তৈরি করলেও ধান ও রবি শস্য আবাদ করতে পারছেন না কৃষক। এতে আর্থিক ক্ষতির মুখে তারা। তবে সংস্কার কাজ শেষে শিগগিরই পানি ছেড়ে দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। ফসলি জমির মাটি ফেটে চৌচির। ফসলে আবাদের জন্য কৃষক জমি তৈরি করলেও সেচের পানির অভাবে তা এখন আটকে আছে।
চলতি ধান আবাদের মৌসুমে চাঁদপুরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতাধীন এলাকাগুলোতে ইরি ও বোরো ধান রোপণ করার কথা ছিল। পাশাপাশি অনেকে চাষ করতেন রবি শস্য। তবে কর্তৃপক্ষ সেচকালে পানির প্রবাহ বন্ধ রাখায় এখনো বেশিরভাগ জমি অনাবাদি। পানি শেষের কারণে আমরা হয়তো ফসলটা ঠিক মতো উৎপাদন করতে পারিনি। পানির লেগে মনে করেন ফসল করতে পারি না। এই ইরি আমরা মনে করেন আরো 1 মাস আগে লাগাইতে পারি, কিন্তু পানির অভাবে লাগাইতে পারি নাই। সরকার বড় করে শুরু করে কত আমাদের পানি যেন না থাকে এই চাই আমরা। সেচ মৌসুমের শুরুতে জমিতে পানি না পাওয়ায় কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মন্তব্য কৃষক নেতাদের। কর্তৃপক্ষ বলছে দীর্ঘমেয়াদী সুবিধা পেতে প্রকল্পের খাল ও বাঁধের সংস্কার কাজ চলছে। শেষ হলে পানি সরবরাহ হবে। এই বিষয়টা আরো আগে হওয়া দরকার ছিল, তবে এই বছর যদিও ক্ষতি হয়, পরবর্তীতে সেটা আমরা মনে করি যে এই ক্ষতিটা পূরণ হয়ে যাবে। আমাদের যে এক্সিস্টিং যে ক্যানেল লাইনিং ক্যানেলগুলো আছে এগুলোতে যে মেরামত কাজটুকু মেরামত করা এবং হচ্ছে নতুন ক্যানেলগুলো এগুলো হচ্ছে সংস্কার করার পরে আমরা এই পানিটা হচ্ছে আমরা ছাড়ার জন্য পদক্ষেপ নিয়েছি। মতলব উত্তরে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে পানি সরবরাহের জন্য উদমদি ও কালীপুরা এলাকায় 2টি পাম্পিং স্টেশন রয়েছে। আর চলতি বড় মৌসুমে প্রকল্পের 27,000 হেক্টর জমির মধ্যে প্রায় 10,000 হেক্টর জমিতে ধান আবাদের কথা ছিল। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। সংবাদ। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর একমাত্র সিএনজি ফিলিং স্টেশনটিও বন্ধ। এতে 1.5 মাস ধরে লক্ষ্মীপুরে জ্বালানি সংকটের মুখে সিএনজি চালিত যানবাহন। এতে ক্ষোভ জানিয়েছেন চালক মালিকরা। মাঝারুল আনোয়ার টিপু রিপোর্ট। গত বছরের 13 অক্টোবর লক্ষ্মীপুর শহরের গ্রিনলিফ গ্যাস ফিলিং স্টেশনে বাসে গ্যাস নেওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণ হয়। এ সময় 3 জন নিহত ও 12 জন আহত হন। একই বছরের 11 ডিসেম্বর আরেক বিস্ফোরণে 2 জন নিহত ও 2 জন আহত হন। সবশেষ বিস্ফোরণের পর ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয় জেলা প্রশাসন। প্রায় 1.5 মাস ধরে শহরের একমাত্র গ্যাস ফিলিং স্টেশনটি চালু না হওয়ায় জ্বালানি সংকটের মুখে সিএনজি চালিত যানবাহনগুলো। পরিবহন চালক মালিকরা জানান, জেলার 2টি সিএনজি স্টেশনের মধ্যে একটি গ্রিনলিফ ও আরেকটি চন্দ্রগঞ্জ থানা বাজার এলাকায়। কিন্তু চন্দ্রগঞ্জের সড়ক ব্যবস্থা খারাপ হওয়ায় সময় মতো জ্বালানি সংগ্রহ করা যাচ্ছে না। এ কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। ফ্যামিলিতে খুবই দুর্ভোগ, কিস্তি চালাইতে পারতেছি না এবং আমার সংসার চালাইতে পারতেছি না। ইমার্জেন্সি রোগী নিয়ে যাইতে খুব বিপদে পড়ে যাওয়া লাগে। নোয়াখালী সীমানা যেতে হয়, ওখান থেকে আমরা গ্যাস আনতে হয় এবং আমরা ওখানে যেতে হলে অনেক আমরা বিভ্রান্তির ভিতরে পড়ি। 20 কিলোমিটার 25 কিলোমিটার যাইতে গ্যাসের জন্য রাস্তা খুবই খারাপ। মালিকের জমা দিতে আমরা অনেক হিমশিম বাইতে যায়। কিছু বলতে পারতেছি না, লক্ষ্মীপুর প্রশাসন থেকে কোনো নির্দেশনা আসতে পারতেছে না। দ্রুত এটারে চালু করা যায় তাহলে আমাদের এই এলাকার যারা আছে তাদের ব্যবসায়ীরা আছে তাদের উপকার হবে। এতদিনেও গ্যাস সরবরাহের অনুমতি না দেয়ায় ক্ষোভ জানিয়েছে গ্রিনলিফ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। জেলা প্রশাসন বলছে বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনার পর আরও পর্যবেক্ষণ করে শীঘ্রই স্টেশন খুলে দেওয়া হবে। তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছি। জেলা প্রশাসকের পক্ষ থেকে চালানোর অনুমতি প্রদান করলে তারপরে আমরা চালাবো। পাম্পটি আমরা দ্রুতই খুলে দেওয়ার পক্ষপাতী। এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। আমরা ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস স্টেশনের আমরা একটু কারিগরি মতামত চেয়েছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে খুব দ্রুতই তারা তাদের সেই প্রতিবেদনটি দেবে, অর্থাৎ এই ফিলিং পাম্পটি নিরাপদ কিনা। লক্ষ্মীপুরে প্রায় 20,000 সিএনজি চালিত যানবাহন রয়েছে। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। ফেনীতে ভয়াবহ বন্যায় আমনের ক্ষতি পোষাতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সবজি আবাদ করেন কৃষক। তবে সবজির ন্যায্য মূল্য না পেয়ে দ্বিতীয় দফায় পড়েছেন লোকসানের মুখে। এতে চরম বিপাকে তারা। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। গত 20 আগস্ট ফেনীর উজানে ভারতের ত্রিপুরা থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায় জেলার বিস্তীর্ণ এলাকা। অঞ্চলভেদে 5 থেকে 15 ফুট উচ্চতায় পানির নিচে তলিয়ে থাকায় নষ্ট হয় ঘরবাড়ি, ফসলি জমি। ফেনীর কৃষি বিভাগের তথ্য মতে বন্যার কারণে চলতি মৌসুমে আমন আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার 39,991 হেক্টর কম। চালের উৎপাদন ঘাটতি হয়েছে 1,28,024 মেট্রিক টন। তবে ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে বন্যার 2 মাস পরই ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মাঠে নামেন কৃষক। সার, বীজ, শ্রমিকের মজুরি বেশি দিয়েই সবজি আবাদ করেন তারা। এবার এই জেলায় সবজি আবাদের 5,355 হেক্টর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ক্ষতিগ্রস্ত কৃষকেরা অতিরিক্ত সবজি আবাদ করেছেন 622 হেক্টর। তবে বাজারে মিলছে না সবজির ন্যায্য মূল্য। দ্বিতীয় দফায় ক্ষতির মুখে পড়ে চরম বিপাকে কৃষক।
পানির কারণে আমাদের ধান মানি আমরা মারি খাইছি, আমরা ফসল পাই নাই। ক্ষেতের মধ্যে একটা কপি 10 টাকা, বেহারির মধ্যে বেশি, বেহারি একদম কিনতাম গেলে আবার 40 টাকা, বেহারি এটা খাই 100 টাকা পাই না। ওষুধপত্র যে হিসাবে শাক সবজির মানে খরচ করছি, ওই খরচের দিকে মানে আমরা এখন ফুসতেছে না। সরকারের কাছে আগুল আবেদন দিয়ে কৃষকের জন্য ভুক্তভোগী দেওয়ার জন্য, তাহলে কৃষক সামনে খ্যাত করবো। জেলা কৃষি বিপণন কর্মকর্তা বলছেন, এই অবস্থায় উৎপাদিত পণ্য সরাসরি বাজারে নিয়ে এলে উপকৃত হবেন কৃষক। ফেনী জেলায় এখনও কৃষকের বাজারের আমাদের কোনো অবকাঠামো নেই। যদি এটা করা যায় বিভিন্ন স্তরে, বাজারের বিভিন্ন স্তরে, তাহলে অবশ্যই কৃষক নিজের পণ্য নিজে কৃষকের বাজারে এনে ভোক্তার কাছে সরাসরি বিক্রি করতে পারবে এবং উপকৃত হবে। কৃষি বিভাগ জানায়, বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারিভাবে 23,000 পারিবারিক ও 43,000 মাঠ কৃষককে প্রায় 17 কোটি 35 লাখ টাকার সার, বীজ ও নগদ অর্থ প্রণোদনা দেওয়া হয়েছে। এখানকার কৃষকেরা মনে করছেন, তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য একটি শক্তিশালী বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা না হলে সরকারি প্রণোদনা, পুঁজি, শ্রমের কোনো সুফল না পেয়ে কৃষি বিমুখ হয়ে পড়বেন তারা। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। ভয়াবহ দাবানলে তছনছ হয়ে যাওয়া লস অ্যাঞ্জেলেসের ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার লস অ্যাঞ্জেলেসে আগুনে ভস্মীভূত এলাকা পরিদর্শনের সময় এ ঘোষণা দেন তিনি। এ সময় ফার্স্ট লেডি মেলানিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের 5 দিন পরই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর পরিদর্শনে যান ডোনাল্ড ট্রাম্প। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, দুর্নীতির অভিযোগের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যদিও আদানি গ্রুপের দাবি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কোনো সত্যতা নেই। জালিয়াতি ও প্রতারণার দায়ে মার্কিন আদালতে অভিযুক্ত হওয়ায় আগে থেকেই চাপে ছিল ভারতের আদানি গ্রুপ। গেল বছর প্রতিষ্ঠানটির সঙ্গে বিমানবন্দর ও জ্বালানি প্রকল্পের 2টি চুক্তি বাতিলের ঘোষণা দেয় কেনিয়া। এবার গুঞ্জন উঠেছে, আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। এরপরই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক প্রশাসন কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত শুরু করে। শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদনে জানায়, তদন্তে দুর্নীতির অভিযোগের পর ভারতীয় প্রতিষ্ঠান আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা। গণমাধ্যমগুলো আরও বলছে, শ্রীলঙ্কা সরকার আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করলেও প্রকল্পটি বাতিল করা হয়নি। পুরো প্রকল্পটি পর্যালোচনা করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। অন্যদিকে আদানি গ্রুপের দাবি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সত্য নয়। শ্রীলঙ্কা বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করেনি বলেও দাবি আদানি গ্রুপের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। নারী ক্রিকেট প্রসঙ্গ, ব্যাটিং ব্যর্থতায় স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ ওয়ানডে হেরে প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করল নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের কাছে 8 উইকেটে হেরেছে লাল সবুজ প্রতিনিধি। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করতে নেমে 25 বল হাতে রেখেই মাত্র 118 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ 37 রান আসে 3-এ নামা শারমিন আখতারের ব্যাট থেকে। জবাবে 22 ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। বাংলাদেশ হারায় ষষ্ঠ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল নিউজিল্যান্ড। অন্যদিকে ভারতের ওয়ানডে বিশ্বকাপ খেলতে এখন বাছাই পর্বের সমীকরণ পেরিয়ে আসতে হবে নিগার সুলতানা জ্যোতিদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা আজ। বোর্ডের গঠনতন্ত্র সংস্কার ইস্যুতে ঢাকার ক্লাবগুলোর সঙ্গে বিসিবির মুখোমুখি অবস্থানের কারণে এ সভা থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মিরপুরে হোম অফ ক্রিকেটে বৈঠকটি শুরু হবে বিকেল 3টায়। শেষ বৈঠকে পরিচালকরা অনলাইনে যুক্ত হলেও এবার সবাইকে সশরীরে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ বৈঠকে আলোচনা হবে বিপিএল-এর পেমেন্ট ইস্যু নিয়েও। ফারুক আহমেদ,
বিসিবির প্রেসিডেন্ট হয়ে আসবার পর বোর্ড সভা বিষয়টা বেশ সাধারণ ঘটনা ক্রিকেট পাড়ায়। আগে পরিচালকদের এই মিটিংটা কালে ভদ্রে হলেও ফারুক আহমেদের সময়কালে দেখা গেছে বেশ অনেকগুলো বৈঠক, যার শেষটি হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসের 21 তারিখ। এক মাসেরও বেশি সময় পর এবার আবারও সভা ডাকলেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। শেষ সভাটি অনলাইন হলেও এবারে সবাইকে সশরীরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ড থেকে। বিপিএল চলাকালীন এবারের এই সভাটি নানা কারণে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্রিকেটে, যা অনেকটা বাধ্য হয়ে ডাকতে হলো ফারুক আহমেদকে। বোর্ড মিটিংয়ে এবারের আলোচনায় থাকবে কয়েকটি বিষয়, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকার ক্লাব ক্রিকেটের আলটিমেটাম, সাম্প্রতিক সময়ে যা ক্রিকেট ফ্র্যাটার্নিটির সবচেয়ে আলোচিত বিষয়। ক্লাবগুলোর দাবি পদত্যাগ করতে হবে সংস্কার কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমকে, বাতিল করতে হবে সেই কমিটিও। এই বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা আছে এই মিটিংয়ে, যদিও এই বৈঠকে থাকবেন না ফাহিম। অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপ দলের সঙ্গে মালয়েশিয়াতে অবস্থান করছেন তিনি। বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে নাজমুল আবেদিন ফাহিমের বর্তমান সম্পর্কের অবনতির খবর জানা আছে সবারই। গুঞ্জন আছে ক্লাবের দাবির ধোয়া তুলে ফাহিমকে সরিয়ে সংস্কার কমিটির পরিবর্তন আনবেন ফারুক আহমেদ। এবারের বৈঠকের আলোচ্যসূচিতে থাকা আরও একটি ইস্যুও এখন হট টপিক, বিপিএল এর পারিশ্রমিক। ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে এখনও প্রতিশ্রুত গ্যারান্টি মানি পায়নি বিসিবি। ক্রিকেটারদের বেতন ভাতা দিতেও গড়িমসি করছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যে রাজশাহীর পরিস্থিতি নিয়ে বিব্রত হতে হয়েছে বোর্ডকে। চট্টগ্রামও একই কাজ করেছেন একজন বিদেশি এবং একজন দেশি ক্রিকেটারের সঙ্গে। এই অবস্থায় এই ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে নিশ্চিত করেছে বিসিবি সূত্র। আলোচনা হবে বিসিবির বহুল চর্চিত স্ট্যান্ডিং কমিটি এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়েও। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে তারেক রহমানের বাসায় বিএনপি চেয়ারপারসন। মায়ের সুস্থতায় দোয়া চাইলেন ছেলে। এখানে একটা মৃত্যু ফাঁদ গতকালকে একজন পড়ছে। কোনটা আর রাস্তা কোনটা এটা তো বোঝার উপায় থাকে না, তো কিছু তাও আমরা যেতে পারি না, কারণ রাস্তায় পানি থাকে। সড়ক যেন মৃত্যু ফাঁদ, জলাবদ্ধতা আর খানাখন্দে চরম ভোগান্তি, ট্যাক্স দিয়েও সেবা বঞ্চিত ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা। সেবা সংস্থাকে দুষছেন কর্মকর্তা। এবং উদ্বোধনের অপেক্ষায় চট্টগ্রাম ওয়াসার ভান্ডাল জুড়ি প্রকল্প। দৈনিক 6 কোটি লিটার পানি পাবে শিল্পাঞ্চল সহ 4 উপজেলার মানুষ। সংকটে আশার আলো বলছেন নগরবিদ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।